দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন, ভারত সম্ভবত স্বৈরাচার হাসিনাকে প্রত্যর্পণ করবে না। এদিকে দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২৯। আজারবাইজানের বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন। গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৪৮ ফিলিস্তিনি। ইসরায়েলি হামলা থেকে বেঁচে ফেরার বর্ণনা দিলেন WHO প্রধান। শুরু করছি এবার বিস্তারিত। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন, ভারত সম্ভবত হাসিনাকে প্রত্যর্পণ করবে না। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার হাসিনাকে দেশটি সম্ভবত প্রত্যর্পণ করবে না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতের স্বার্থ রক্ষা করেছেন, সহযোগিতা করেছেন, এজন্য তার প্রত্যর্পণে ভারতের অন্য মিত্রদের কাছে ভুল বার্তা পাঠাবে। সূত্রের বরাত দিয়ে শুক্রবার ভারতের দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। ভারত সম্ভবত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে দেবে না শীর্ষক ওই প্রতিবেদনের শুরুতে বলা হয়, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে স্বৈরাচার হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জের মধ্যে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির সীমাবদ্ধতাও রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, ভূরাজনৈতিক কারণ বিবেচনায় নিয়ে ভারত তার ঘনিষ্ঠ মিত্রদের একজনকে ত্যাগ করবে না। বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির যে কোনো অনুরোধ নিয়ে জোরাজোরি করা যায় না। ভারতের উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশের বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার স্বৈরাচার হাসিনার প্রত্যর্পণে চাপ দিচ্ছে। তবে এ প্রত্যর্পণ হলে ভারতের প্রতিবেশী ও দূরের মিত্র দেশগুলোর কাছে ভুল বার্তা যাবে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন। তিনি চরমপন্থীদের দমন করেছেন এবং উপ আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন। এসব বিবেচনায় ভারত প্রত্যর্পণের অনুরোধের বিষয়টি সতর্কভাবে খতিয়ে দেখবে। এটা করতেও কয়েক মাস সময় লেগে যেতে পারে। দক্ষিণ কোরিয়ায় ১৮১ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২৯। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে ছিটকে পড়ে একটি যাত্রীবাহী উড়োজাহাজ। এ সময় বিমানটি বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার ২৯ ডিসেম্বর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বার্তা সংস্থা AFP। সংবাদমাধ্যম দুটি জানায়, দুর্ঘটনার সময় জেজু এয়ারের উড়োজাহাজটি ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। উড়োজাহাজটি থাইল্যান্ড থেকে এসে মায়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে। উদ্ধার কার্যক্রম চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। মার্কিন গণমাধ্যম CNN বলছে, আগুনে উড়োজাহাজটি প্রায় বিধ্বস্ত হয়ে গেছে। স্থানীয় দমকল বিভাগের কর্মকর্তারা বলছেন ২ জনকে উদ্ধার করেছেন তারা। বিমানবন্দরের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, বিধ্বস্ত উড়োজাহাজটির পেছনের অংশে উদ্ধার কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে বিধ্বস্ত উড়োজাহাজটির বিভিন্ন অংশে আগুন জ্বলতে ও ধোঁয়া বের হতে দেখা গেছে। আজারবাইজানের বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন। আজারবাইজানের বিমান ভূপাতিত করার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘটনার ৩ দিন পর মুখ খুললেন তিনি। শনিবার এক বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ভুল করে বিমানটি ভূপাতিত হয়েছে, এজন্য ক্ষমাও চেয়েছেন পুতিন। বিবৃতিতে ক্রেমলিন বলেছে, ঘটনার সময় গ্রোজনি, মোজদোক এবং ভুলাধিকা কাভাজে ড্রোন হামলা চালাচ্ছিল ইউক্রেন। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই হামলা প্রতিহত করছিল। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিমান বিধ্বস্তের ঘটনাটি নিয়ে রাশিয়াকে অবশ্যই বিভ্রান্তি ছড়ানো বন্ধ করতে হবে। বিবিসি বলছে, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আগুনের কবলে পড়ে বিমানটি। এরপর সেটি চেচনিয়ায় অবতরণের চেষ্টা করেছিল, তবে এটিকে কাস্পিয়ান সাগরের ওপারে ঘুরতে বাধ্য করা হয়। গত বুধবার বড়দিনে আজারবাইজান এয়ারলাইন্সের ওই বিমানটি বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল, তবে এটি কাজাকিস্তানের আক্তাউয়ের কাছাকাছি স্থানে বিধ্বস্ত হয়। আজারবাইজান এয়ারলাইন্সের ফ্লাইট J28243 বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনিতে নির্ধারিত রুট থেকে কয়েকশো মাইল দূরে কাস্পিয়ান সাগরের বিপরীত তীরে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি রাশিয়ার দক্ষিণাঞ্চলের যে এলাকা অতিক্রম করে এসেছিল, সেখানে ইউক্রেনের ড্রোন হামলা এড়াতে বেশ কয়েকবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে মস্কো। এ পর্যন্ত আজারবাইজানে বিমানে থাকা ৬৭ জন যাত্রী ও ক্রুদের মধ্যে ৩৮ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে অন্তত ১৬ জন রুশ নাগরিক ছিলেন। বিমানটি থেকে বেঁচে ফিরেছেন ২৯ জন। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ঘটনার তদন্ত সংশ্লিষ্ট আজারবাইজানের সূত্রটি জানিয়েছে রয়টার্সকে। গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত আরও ৪৮ ফিলিস্তিনি।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলা থামছে না। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে আরও ৪৮ জন নিহত হয়েছে, আর আহত হয়েছেন অন্তত ৪৫ জন। শনিবার ২৮ ডিসেম্বর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি বা এএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থাটি বলছে, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। হামলার উপত্যকাটি নিহতদের মোট সংখ্যা বেড়ে ৪৫,৫০০ জনে পৌঁছেছে। আরও অন্তত ১,০৮,৯০ জন ব্যক্তি আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়িঘর, ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরায়েলি হামলা থেকে বেঁচে ফেরার বর্ণনা দিলেন WHO প্রধান। ইয়েমেনের সানার বিমানবন্দরে বৃহস্পতিবার ইসরায়েলি হামলার সময় সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসাস উপস্থিত ছিলেন। তিনি ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানার বিমানবন্দরে ইসরায়েলি হামলার ফলে মৃত্যুর হাত থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছেন। গেব্রিয়েসাস বিবিসি রেডিওকে জানিয়েছে, বৃহস্পতিবার হামলার পর তার কানে এখনও রিং বাজছে। তিনি সানায় একটি ফ্লাইটে ওঠার জন্য প্রস্তুতি নেওয়ার সময় ওই হামলা করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক আইনে বেসামরিক স্থাপনাগুলো সুরক্ষা বজায় রাখার গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি। সেদিন ইসরায়েলি বিমান হামলায় সানার আন্তর্জাতিক বিমানবন্দর ও ইয়েমেনের অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইসরায়েলি সামরিক বাহিনী ওই আক্রমণকে বিদ্রোহীদের সামরিক লক্ষ্য বলে অভিহিত করেছে। ১৯ ডিসেম্বরের পর থেকেই এটি ইয়েমেনে ইসরায়েলের দ্বিতীয়বারের মতো হামলা। এর আগে বিদ্রোহীরাও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার প্রধান বৃহস্পতিবার হামলার দৃশ্য বর্ণনা করেছেন। তিনি বলেন, আমার কাছাকাছি একটি ভারী বিস্ফোরণের শব্দ শুনেছিলাম। পরে সেটি ফের ঘটেছিল বলে আমার মনে হচ্ছিল। শব্দ এতটাই জোরালো ছিল যে আসলে এতটাই বধির করে দেওয়ার মতো। এখন পর্যন্ত আমার কানে বাজছে। এরই মধ্যে ২৪ ঘন্টারও বেশি সময় হয়ে গেছে। আমি জানি না এটা আমার কানে কি প্রভাব ফেলেছে। বিস্ফোরণটা এতটাই শক্তিশালী ছিল। গেব্রিয়েসাস বলেন, এটি হামলা আমাদের পাশের ডিপার্চার লাউঞ্জে আঘাত এনেছিল এবং পরে নিয়ন্ত্রণ টাওয়ারে। এটি ছিল খুবই অরাজক পরিস্থিতি। মানুষ বিভ্রান্ত হয়ে চারদিকে দৌড়াচ্ছিল এবং আশ্রয় নেওয়ার জন্য কোনো জায়গা ছিল না। আমরা পুরোপুরি উন্মুক্ত ছিলাম। এটা ভাগ্যের ব্যাপার। অন্যথায় ক্ষেপণাস্ত্রটি সামান্য বিচ্যুত হলে আমাদের মাথার উপর পড়তে পারত। আমার সহকর্মী আসলে পরে বলেছিলেন, আমরা একেবারে মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছি।